আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে রক্ত ও সঞ্চালন এই অধ্যায়টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতগুলো প্রশ্ন এসেছে সেগুলো আলোচনা করব এবং কোনগুলো ইম্পর্ট্যান্ট টপিক সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ মানব শরীরতত্ত্বের রক্ত ও সঞ্চালন অর্থাৎ রক্ত ও সঞ্চালন রক্ত ও সঞ্চালন এই অধ্যায়টা। তো এটাকে ইংলিশে কি বলে? ব্লাড অ্যান্ড সার্কুলেশন। ব্লাড অ্যান্ড সার্কুলেশন। ব্লাড অ্যান্ড সার্কুলেশন। তো এই অধ্যায়টা সম্পর্কে আজকে আমরা জানব। আচ্ছা, আমরা যে ব্লাড বা রক্ত এই জিনিসটা, এটা আমাদের দেহের মোট ওজনের কত পার্সেন্ট বলো তো? আমাদের দেহের মোট ওজনের প্রায় 8% হচ্ছে এই রক্ত। 8% রক্ত। আচ্ছা, রক্তটা তোমার কি, এটা কি অ্যাসিডীয় না ক্ষারীয় বলো তো? রক্তটা হচ্ছে কি ক্ষারীয়। তো রক্ত সামান্য ক্ষারীয়। আচ্ছা, যদি রক্ত ক্ষারীয় হয় তাহলে তার পিএইচ কত হবে? পিএইচ হবে, কারণ পিএইচ আমরা কি জানি, পিএইচ যদি 7-এর চেয়ে বেশি হয় তাহলে কি সেটা ক্ষারীয়। 7-এর চেয়ে বেশি হলে সেটা ক্ষারীয়, আর 7-এর থেকে যদি কম হয় তাহলে সেটা অম্লীয়। যেহেতু এটা রক্ত সামান্য ক্ষারীয়, তাহলে অবশ্যই পিএইচটা কত হবে? 7-এর থেকে বেশি হবে। তাহলে কত? পিএইচ হচ্ছে তোমার, ধরা যায় যে 7.35 থেকে 7.45। এটাকে গড় হিসেবে গড়ে ধরা হয় 7.40, এটুকু ধরা হয় গড়ে। আর তাপমাত্রা কত থাকে? টেম্পারেচার থাকে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এটুকু হচ্ছে আমার রক্তের সম্পর্কে একটা ধারণা। আর রক্তে আরেকটা জিনিস থাকে যে রক্তে আপেক্ষিক পুরুত্ব, সেটা পানির চেয়ে বেশি হয় এবং সেটা প্রায় কত? প্রায় 1.065। এটুকু হচ্ছে রক্তের পুরুত্ব, আপেক্ষিক পুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, আর রক্তের স্বাদটা কেমন হয় বলো তো? রক্তের স্বাদ হচ্ছে নোনতা। কেন বলো তো? কারণ সেখানে অনেক অজৈব লবণের উপস্থিতি থাকে, সেই জন্য কি রক্তের স্বাদ নোনতা হয়। আচ্ছা, পরবর্তীতে আমরা কি জানার চেষ্টা করব যে রক্তের উপাদানগুলোর মধ্যে কি কি রয়েছে। রক্তের উপাদান লিখি যে রক্তের উপাদানের মধ্যে রক্ত তোমার কণিকা রয়েছে এবং রক্তরস। যে রক্তরস এটাকে বলে কি? রক্তের মধ্যে দুইটা জিনিস আছে, যে প্লাজমা, যে রক্তরস বা প্লাজমা। এটা কত পার্সেন্ট থাকে? এটা 55% থাকে। আর কি? আর হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে কতগুলো কণিকা রয়েছে, সেগুলো হচ্ছে তোমার কি, যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আচ্ছা, এগুলো পরে দেখব। তো আমরা আগে দেখছি রক্তকণিকা, এটা কত পার্সেন্ট আছে? এটা হচ্ছে তোমার 45%। আর এটা হচ্ছে কত?
55%। তো আমরা দেখার চেষ্টা করি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো কেমন হয়। দু একটা প্রশ্ন দেখাই তোমাদের, লোহিত তোমাদের বই থেকে দেখাচ্ছি, বই থেকে। এই যে আমাদের বই, তো এখান থেকে আমি দেখাচ্ছি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। এই দেখো, এই যে একটা প্রশ্ন, লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকার মধ্যে পার্থক্য দেওয়া আছে। এখানে পার্থক্যের মধ্যে এখান থেকে একটা প্রশ্ন এসেছে যে লোহিত রক্তকণিকার আয়ুকাল কতদিন? 120 দিন। এটা কিন্তু কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে, 120 দিন। এই যেহেতু এই প্রশ্নটা এসেছে সেহেতু কি সেটা ইম্পর্ট্যান্ট, এবং আমাদের যেহেতু এই লোহিত রক্তকণিকাটা এসেছে তাহলে পরবর্তীতে কি শ্বেত রক্তকণিকা আসতেই পারে, বলতে পারে যে শ্বেত রক্তকণিকার আয়ুকাল কতদিন? 2 থেকে 15 দিন, 2 থেকে 15 দিন এটা আসতে পারে। তারপরে কি অনুচক্রিকা কতদিন? 5 থেকে 9 দিন। অর্থাৎ আমরা কি শিখলাম, লোহিত রক্তকণিকার আয়ুকাল 120 দিন, আর শ্বেত রক্তকণিকার আয়ুকাল 2 থেকে 15 দিন, অনুচক্রিকার আয়ুকাল কতদিন? 5 থেকে 9 দিন। যেহেতু এটা এসেছে পরবর্তী সালে কি 2 থেকে 5 দিন, অর্থাৎ শ্বেত রক্তকণিকার এটা আসতে পারে। অনুচক্রিকার গড় আয়ুকাল কতদিন? এটা আসতে পারে যে 5 থেকে 9 দিন, এটুকু কিন্তু আসতে পারে। আর এখানে আমি একটা জিনিস লিখে রেখেছি যে শ্বেত রক্তকণিকার মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল। এখান থেকে নিউট্রোফিলের থেকে একটা প্রশ্ন এসেছে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যে সে জীবাণু ধ্বংস করে কোনটি? নিউট্রোফিল। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারপরে বোঝাতে আসতে পারে ইউসিনোফিল। ইউসিনোফিলটা কিসের বিরুদ্ধে প্রতিরোধ করে? যে আমাদের নাকি ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে এবং কৃমির লার্ভা ধ্বংস করে। আর এটার আয়ুকাল কতদিন? 108 থেকে 12 দিন। তারপরে আমাদের কি বেসোফিলটা হচ্ছে, এটা সংখ্যা কত? যে প্রতি ঘন মিলিমিটারের সংখ্যা হচ্ছে 25 থেকে 200 মিলি। আর এটা উৎসস্থল কোথায়? বেসোফিলের উৎসস্থল হচ্ছে লাল অস্থিমজ্জা। আর এটার কাজটা কি? বেসোফিলের কাজ হচ্ছে কি, হেপারিন ও হিস্টামিন নিঃসরণ করে রক্তকে রক্তবাহিকার ভেতর জমাট বাঁধতে বাধা দেয়। বুঝছো না? যে বেসোফিলের কাজ হচ্ছে যে হেপারিন ও হিস্টামিন নিঃসৃত করবে। বেসোফিল এটা আসতে পারে যে এটা একটি ইম্পর্ট্যান্ট বস টপিকের মধ্যে একটা অন্যতম, যে হেপারিন ও হিস্টামিন নিঃসৃত করে কোনটি? যে বেসোফিল। আচ্ছা, হেপারিন ও হিস্টামিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাতে বাধা দেয় বেসোফিল। তো এই বেসোফিল জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, প্রায় অনেক জায়গাতে এসেছে, আমি দেখেছি প্রশ্ন ঘাটলে তোমরা দেখতে পারবা বেসোফিল টপিকটা অনেক ইম্পর্টেন্ট এই লোহিত রক্তকণিকা থেকে। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি দেখি আরও এখান থেকে কোন কোন টপিকগুলো প্রশ্ন এসেছে তাহলে আমরা দেখতে পারবো। এখানে প্রশ্ন এসেছে, এই যে এখান থেকে প্রশ্ন এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে এই হার্টবিট কার্ডিয়াক চক্র, এটা থেকে একটা প্রশ্ন এসেছে কি, যে এই যে এই ম্যাথ টাইপের একটা প্রশ্ন এসেছে। যে প্রশ্নটা ছিল এরকম যে যদি প্রতি মিনিটে গড়ে 75 বার হার্টবিট হয় তবে কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেকেন্ড হবে? এরকম। তাহলে প্রতি সেকেন্ড মানে কি? প্রতি মিনিটে 1 মিনিট 60 সেকেন্ড, যেহেতু 1 মিনিট কি 60 সেকেন্ড, তাহলে কি একটু করে দেখাই তোমাদেরকে। যে বলছে কি যে প্রতি সেকেন্ড মানে কি 60 সেকেন্ড, প্রতি মিনিটে 75 বার হার্টবিট, এরকম। তাহলে এটার কি চাইছে যে তাহলে কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেকেন্ড? এটাকে যদি আমি বার করি তাহলে প্রতি সেকেন্ড বলছে না, প্রতি মিনিট, তাহলে 1 মিনিট কত সেকেন্ড? 60 সেকেন্ড, ভাগ হচ্ছে 75 যদি আমি ভাগ দিই তাহলে এটা কিভাবে করবা দেখো।
যে 75 এটাকে যদি আমি 60 দ্বারা ভাগ করি তাহলে তো যাচ্ছে না, তাহলে 0. একটা জিরো ধরে নিলাম। তাহলে এখানে আমার আসছে দেখো 75, এটাকে যদি আমি 8 দ্বারা গুণ করি, 5 8 40, হাতের আসে 4, 5 7 35, 35 36 37 38 39, তাহলে কত 39 এরকম হচ্ছে না, কী হবে এটা 0.8 75 বলছিল, 75 মেলার তো কথা যে কী হচ্ছে এখানে যে 75 8 গুণ করলে 5 8 40, 5 8 কত 40, 40 শূন্য হাতের আছে 4, 5 7 8 কত 56, সরি এখানে ভুল বলছিলাম, 7 8 56, 56 আর 4 হচ্ছে কত 60, এই যে 60, 8 ধরলে 7 8 56 আর 6, অর্থাৎ আসছে আমাদের কত 0.8, এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক চক্র, কার্ডিয়াক চক্রের সময়কাল 0.8, এই রিলেটেড ম্যাথ আসবে। আর একটা প্রশ্ন এসেছে এইখান থেকে, যে বলছে কি যে ভেন্ট্রিকলের সিস্টোল এবং ডায়াস্টোলের যে কত সেকেন্ডে করে আসে, যে সিস্টোল 0.3 সেকেন্ড আর ডায়াস্টোল হয় কি 0.5 সেকেন্ড। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টেও এসেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও এসেছে। আচ্ছা, তো আবার এইটাও এসেছে দেখো 2010-11-তে মেডিকেল এসেছে যে এট্রিয়ামের সিস্টোল কত 0.7 সেকেন্ড আর ডায়াস্টোল হচ্ছে 0.7 সেকেন্ড আর সিস্টোল হচ্ছে 0.1 সেকেন্ড। আচ্ছা, এরপরে যদি আমি তোমাদেরকে আর কিছু প্রশ্ন বলি, যে বলো তো এরিথ্রোসাইট ধ্বংস হয় কোথায়? এরিথ্রোসাইট ধ্বংস হয় কোথায়? যে আমি যদি লিখি এরিথ্রোসাইট কোথায় ধ্বংস হয়, এরিথ্রোসাইট কিন্তু কি যকৃৎ ও প্লীহাতে ধ্বংস হয়, বুঝছো? এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় RU 23-24 প্রশ্নটা এসেছে, C1 যে 1 ইউনিটে এসেছে যে যকৃৎ ও প্লীহা কোথায় ধ্বংস হয়, যে কি এটা হচ্ছে এরিথ্রোসাইট, যকৃৎ ও প্লীহা ধ্বংস হয়, এরিথ্রোসাইট কোথায় ধ্বংস হয়? এরিথ্রোসাইট যকৃৎ ও প্লীহাতে ধ্বংস হয়। এরিথ্রোসাইট লোহিত রক্তকণিকা, অর্থাৎ লোহিত রক্তকণিকা ধ্বংস হয় কোথায়? এই যে যকৃৎ ও প্লীহাতে ধ্বংস হয়। তারপর যদি আরেকটা দেখাই তাহলে তোমাদের হচ্ছে, আচ্ছা বলো তো অ্যান্টিবডি তৈরি করে কি? অ্যান্টিবডি তৈরি করে কি? এখন যদি বলি আমি যে কি, যে ইউসিনোফিল, 2 নম্বরে যদি বলি বেসোফিল, 3 নম্বরে যদি বলি আমি যে তোমার মনোসাইট, 4 নম্বরে যদি বলি লিম্ফোসাইট, তাহলে কোনটা হবে বলো তো? অ্যান্টিবডি তৈরি করে কি? অ্যান্টিবডি তৈরি করে কিন্তু লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে। তাহলে এটা হচ্ছে লিম্ফোসাইট। এটা কত কিসের প্রশ্ন? RU রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 প্রশ্ন, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 23 সালের প্রশ্ন এটা। তারপরে যদি দেখি যে, আচ্ছা বলো তো করোনারি হৃদরোগের অপর নাম কি? করোনারি হৃদরোগের অপর নাম তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি, দাঁড়াও। একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখাবো তোমাদেরকে, তার আগে আমি একটু দেখে নিই যে করোনারি সম্পর্কে একটু ধারণা দিই তোমাদের।
করোনারি হৃদরোগ, এটা কোথায় আছে? কোথায় রাখলাম এটা? করোনারি হৃদরোগ, সরি, এই যে দেখো পেয়েছি যে করোনারি হৃদরোগের অপর নাম হচ্ছে ইস্কিমিয়া। তো যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় বই থেকে, এই যে এটা হচ্ছে কার বই, এটা হচ্ছে গাজী আজমল স্যারের বই। গাজী আজমল স্যারের বই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো পুরো বইয়ের লাইন থেকে প্রশ্ন এসে দেয়। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী করোনারি ধমনীর সংকীর্ণতার ফলে হৃৎপেশিতে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে করোনারি হৃদরোগ বলে। যে যে অবস্থার সৃষ্টি হয় তাকে কি বলে? করোনারি হৃদরোগ বলে। এখন এইটুকু না দিয়ে বলছে কি যে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী করোনারি ধমনীর সংকীর্ণতার ফলে হৃৎপেশিতে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে কি বলে? যে অপশন দিয়ে রাখছে কি ইস্কিমিয়া। এখন তাহলে করোনারি হৃদরোগের অপর নাম কি? ইস্কিমিয়া। তাহলে এটা তোমার জানতে হবে। এটা কি রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 হচ্ছে এবং 22-23 এবং 23-24 টানা 2 বছর প্রশ্নটা এসেছে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর একটা টপিক থেকে বেশি প্রশ্ন এই যে এই টপিকটা, যে হৃদরোগ নির্ণয়, এখান থেকে প্রশ্ন আসে। যে দেখো কি কি প্রশ্নগুলো আছে। যে যদি আমাকে বলে যে হৃৎপেশির অবস্থা নির্ণয় করা যায় কোন পরীক্ষার মাধ্যমে, অপশনে দেওয়া রাখবে কি যে এক্স রে, 2 নম্বরে দিতে পারে ইসিজি, ইটিটি, রক্তের বিএনপি। আনসার কী হবে? যে এক্স রে। তাহলে আমাদেরকে এই চারটা এই হৃদরোগের নির্ণয়ের যে 9টায় আছে সবগুলো না, এই যে বুকের ইসিজি মার্ক করা আছে আমাকে দেখো, যে বুকের এক্স রে, ইসিজি, ইটিটি, রক্তের বিএনপি, করোনারি এনজিওগ্রাম, হৃৎপেশি অবস্থা জানার জন্য যে এমআরআই করা হয়, এমআরআই ফুল মিনিং কি? যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তারপরে হচ্ছে হার্ট অ্যাটাক হলে ট্রোপনিয়ন 1 পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। এই যে এটা অনেকবার এসেছে প্রশ্ন। তাহলে যে দেখো এটার মধ্যে প্লাস লাগতে পারে তোমাদের আরেকটা জিনিস আছে যে বুকের এক্স রে করানোর মাধ্যমে হৃৎপেশির অবস্থা জানা যায়। এখন প্রশ্ন তো এভাবেই আসে যে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় কোনটির মাধ্যমে, যে এক্স রে করানোর মাধ্যমে জানা যায়। এবং দেখো আরেকটা কি আছে যে তোমার এই যে হৃৎপিণ্ডের পেশির অবস্থা, এখানে কিন্তু শুধু হৃৎপিণ্ডের অবস্থা, আর এখানে হচ্ছে হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানার জন্য কি এমআরআই করা হয়। এইগুলো ভুল করো না, যে হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানার জন্য যখন বলবে তখন হবে এমআরআই, আর যখন বলবে কি যে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় জন্য কী করা হয় তাহলে এক্স রে হবে। আর ইসিজি করা হয় প্রাথমিক রোগ নির্ণয় করার জন্য। আর যখন বলবে যে কার্যক্ষমতা ভালোভাবে জানা যায় তখন হচ্ছে কি ইটিটি। আর হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় হচ্ছে রক্তের বিএনপি, ব্রেইন নিউট্রিওটিক পেপটাইড, এইটার মধ্যে বিএনপি টেস্টের মাধ্যমে কি হার্ট ফেলিওর সম্পর্কে জানা যায়। আর হার্ট অ্যাটাক হলে ট্রোপনিয়ন 1 পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। আচ্ছা, আর একটা প্রশ্ন এসেছে এখান থেকে, যে সেটা হচ্ছে দেখো যে এই যে এইখান থেকে প্রশ্নটা এসেছে যে অস্বাভাবিক স্পন্দন হলে, যে হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন হলে তাকে কি বলে? এরিথমিয়া বলে। যে RU 23-24 প্রশ্নটা এসেছে। অস্বাভাবিক স্পন্দন হলে তাকে কি বলে? এরিথমিয়া বলে। আচ্ছা, আজকে আমার কাজটা হচ্ছে তোমাদেরকে দেখানো, এটা দেখাচ্ছি। আর হচ্ছে যে যে এই যে ছবিটাতে দেখো যে এখানে কিন্তু একটা কি যে পেসমেকার বসানো হয়েছে। আচ্ছা, পেসমেকার এর মধ্যে কোন ব্যাটারি ব্যবহার করা হয়? পেসমেকারের মধ্যে কিন্তু কি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়। আবার অনেক জায়গায় দেখবা কি লিথিয়াম আয়ন লেখা আছে, লিথিয়াম আয়ন দেখে আবার লিথিয়াম আয়ন, এখানে লিথিয়াম পাই আবার দাগায় দিও না, এটা হবে শুধু লিথিয়াম ব্যাটারি, কোনো লিথিয়াম আয়ন হবে না। লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন হবে না। আচ্ছা, তারপরে যদি আমি আসি কোন টপিক, যে আর একটা টপিক আছে এদিকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, রক্ত জমাট বাঁধা ও রক্ততঞ্চন, এখান থেকে প্রশ্ন আসে।
আচ্ছা বলো তো, রক্ত যে জমাট বাঁধার প্রক্রিয়া, এটার মধ্যে যে 13টি ক্লোটিন ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টি, এগুলো হচ্ছে কি ফাইব্রিনোজেন, প্রথম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন। এটা মনে রাখার একটা ছন্দ আছে, জানো কি ছন্দটা? দেখাচ্ছি না। যে 4টি যে রয়েছে সেটা মনে রাখার একটা ছন্দ আছে, যে ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে, টুপ করে। ফুলতে কি মনে রাখবো আমরা? ফুলতে মনে রাখবো যে ফাইব্রিনোজেন, কি ফাইব্রিনোজেন। এরপর পরে দিয়ে কি মনে রাখবো? পরে দিয়ে মনে রাখবো আমরা প্রথম্বিন, প্রথম্বিন। টুপ দিয়ে মনে রাখবো আমরা কি থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন, এটা মনে রাখবো। আর করে দিয়ে মনে রাখবো যে কি ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন মনে রাখবো। আর যে দেখো এখানে অতগুলো দেওয়া আছে, কিন্তু অতগুলো সবগুলো লাগবে না। এখান থেকে তোমার প্রথম 4টা তো লাগবেই, তারপর 5 নাম্বারটা, 7 নাম্বার, 8 নাম্বার, 9, 10, 11 এগুলো একটু দেখে রাখো, তাহলেই হবে। আচ্ছা, পরবর্তীতে যে সেরোটোনিন, দেখো সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তপাতের দ্রুত সংকোচন উদ্বুদ্ধ করে। বলতে পারে যে কোন রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকা দ্রুত সংকোচন উদ্বুদ্ধ করে? সেরোটোনিন। এটা রাজশাহীতে আসছে। তারপরে যদি আমি আরও দেখাই, যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই, দেখে রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, দেখো দেখি টানা দিয়ে রাখছে, এই যে দেখো লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার গড় অনুপাত আনুমানিক 600:1। এটা RU 22-23 প্রশ্নটা আসছে, যে কি ডাইরেক্ট আজমল স্যারের বই থেকে তুলে দিছে। লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার গড় অনুপাত কত? 600:1। এটা কিন্তু বস ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। আর একটা দেখো যে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, এটাকে কি দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলা হয়। এগুলো কিন্তু কি মনে রাখতে হবে। তারপরে দেখো যে এখানে কিছু একটা ছক আছে, এই ছকটা তোমাদের একটু বোঝায়, যদি দাঁড়াও একটু বোঝাচ্ছি। এখানে হয়েছে কি যে রক্তকে কী ভাগে ভাগ করছে? রক্তরস বা প্লাজমা, এটা 55%। তারপরে হচ্ছে কি রক্তকণিকা, এটা হচ্ছে 45%। এখন রক্তরস বা প্লাজমা 55%, এটাকে আবার 2 ভাগে ভাগ হয়েছে, যে পানি, এখানে রক্তরস বা প্লাজমাতে পানি থেকে 90 থেকে 92%। আর কঠিন পদার্থ থাকে কত? কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। কঠিন পদার্থের মধ্যে আবার অজৈব উপাদান থাকে 0.9% এবং জৈব উপাদান থাকে 7 থেকে 9%। আচ্ছা, আর জৈব উপাদান যে 7 থেকে 9%, এই জৈব উপাদানগুলোর মধ্যে আবার কি কি রয়েছে? যে প্লাজমা প্রোটিন রয়েছে। এখন প্লাজমা প্রোটিন কয়টা? 4টা। এটা মনে রাখার একটা হচ্ছে কি একটা ছন্দ আছে, যে প্লাজমা প্রোটিন, এটা মনে রাখার একটা ছন্দ হচ্ছে কি যে GPA 5। জি থেকে কি? জি থেকে হয়েছে কি তোমার যে গ্লোবিউলিন, পি থেকে হচ্ছে প্রথম্বিন, এ থেকে হচ্ছে কি অ্যালবুমিন, আর 5 থেকে হচ্ছে কি ফাইব্রিনোজেন। আচ্ছা,
আর নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ এগুলোর মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন আর হচ্ছে অ্যামোনিয়া। এগুলো মনে রাখলে হবে। আর এখানে একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে যে রক্তকণিকার 45%-এর মধ্যে রয়েছে কি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকাটা দুই ধরনের, একটা হচ্ছে কি গ্রানিউলোসাইট আর একটা হচ্ছে কি অগ্রানিউলোসাইট। এই গ্রানিউলোসাইটটা হচ্ছে আবার তিন ধরনের, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর অ্যাগ্রানুলোসাইট হচ্ছে দু ধরনের, মনোসাইট আর হচ্ছে কি লিম্ফোসাইট, মনোসাইট আর লিম্ফোসাইট। আচ্ছা, পরিণত লোহিত রক্তকণিকা যুক্ত নিউক্লিয়াস যুক্ত যেগুলো এদেরকে কি এরিথ্রোব্লাস্ট বলে, এটা মনে রাখতে হবে, এরিথ্রোব্লাস্ট বলে। আচ্ছা, ওভারঅল একটা ধারণা দিলাম এই অধ্যায়টা সম্পর্কে। আর যকৃৎ থেকে প্রশ্ন আসে মোটামুটি। আর দেখো টনসিল, প্লীহা, তারপর লসিকা, রক্তবাহিকা, এটা দেখে রাখতে হবে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। মানব হৃৎপিণ্ড, এগুলো জানতে হবে। বিশেষ করে কিন্তু তোমাদেরকে বইয়েতে যে পার্থক্যগুলো দেওয়া আছে, পার্থক্যগুলো থেকে অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। যে এই চারটা একটু দেখো, যে আমরা জানি কি এই যে পেসমেকার কোনটিকে বলা হয়, যে এসএএনকে অর্থাৎ সাইনোএট্রিয়াল নোড, এটাকে কি পেসমেকার বলা হয়, পেসমেকার বলা হয়। এই পেসমেকারটা থাকে তোমার কোথায় দেখো তো, এই পেসমেকার থাকে হচ্ছে যে এই যে আমাদের হৃৎপিণ্ড, এই যে আমাদের হৃৎপিণ্ডের বাম পাশের যে এট্রিয়ামটা আছে, এট্রিয়ামের এক প্রথম প্রকোষ্ঠের মধ্যে কি এসএ নোড থাকে, এটা হচ্ছে কি এখানে এসএ নোড থাকে। তারপরে এখানে থাকে কি এবি নোড, এবং এবি নোড এখান থেকে তারপরে আবার কি এখানে আবার বান্ডল হিস থাকে, এবং শেষ যে এই কালোটার প্রান্তের শেষ দিকে পার্কিনজি তন্তু থাকে। এই যে এই টপিকটা জেনে রাখতে হবে আমাদের। তারপরে যে এখানে বলে দিছে যে এসএ নোড প্রথমে থাকবে, তারপর এবি নোড, তারপর বান্ডল অফ হিস, তারপরে কি পার্কিনজি তন্তু। আচ্ছা, ওভারঅল বইটা সম্পর্কে একটা ধারণা দিলাম। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছে যে লোহিত রক্তকণিকা কোনটি যোজক কলা। যোজক কলা কিন্তু রক্ত কিন্তু একটা যোজক কলা, এটা জানো কিনা জানি না, যে রক্ত যোজক কলা, যোজক কলা, রক্ত একটি কি যোজক কলা। এরপর যদি বলে প্রশ্ন যে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটিকে, এটা তো বললামই যে লিম্ফোসাইট। এরপর রক্তরসের অজৈব উপাদান কোনটি, বলো তো রক্তরসের অজৈব উপাদান কোনটি। তোমাদেরকে যদি আমি অপশন দিই যে অজৈব উপাদান কোনটি, যে রক্তরসের অজৈব উপাদান কোনটি, এক নাম্বার দিলাম যে অ্যালবুমিন, 2 নাম্বার দিলাম আয়োডিন, 3 নাম্বার যদি আমি দিই বিলিরুবিন, 4 নাম্বার যদি দিই লিম্ফোসাইট। তাহলে কোনটা হবে? রক্তের অজৈব উপাদান বললে কিন্তু এখানে কি আয়োডিনটা হবে, অজৈব উপাদান কিন্তু আয়োডিন। আচ্ছা, রক্তরসে পানির পরিমাণ কত? রক্তরসে পানির পরিমাণ কিন্তু কি 90%, প্রথমে কিন্তু দেখাইছিলাম যে 90%। আচ্ছা, বলো তো স্ট্রোক এর চিকিৎসা কি? স্ট্রোকের চিকিৎসা যে প্রশ্ন আসছে এখানে উত্তরটা দেওয়া নাই। আচ্ছা, তারপরে
সুস্থ মানব দেহে লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? সুস্থ মানব দেহে লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? এই যে বলছিলাম যে 6:1, 6 কি 1 এটা। এরপরে যদি বলি যে ব্রণীয় অবস্থায় লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? ব্রণীয় অবস্থায় লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? যকৃতে তৈরি হয়, যকৃত থেকে তৈরি হয়। তারপর দেখো যে একটু আগে যে বললাম যে কৃত্রিম পেসমেকার, কৃত্রিম পেসমেকার ব্যাটারি কিসের তৈরি? লিথিয়ামের তৈরি। এগুলো কিন্তু জেনে রাখতে হবে। তারপর যে মানুষের রক্তের পিএইচ এর মান কত? এখানে উত্তরটা দেওয়া নাই, কিন্তু উত্তরটা হবে কত? যে গড়ে হবে 7.40, আর এমনিতে আছে কত? 7.35 থেকে 7.45। আচ্ছা, তারপরে যে হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে কপাটিকার নাম কি? ডান অলিন্দ, বুঝছো কথা যে বলছে কি ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে কপাটিকার নাম কি? কী হবে বলো তো? অবশ্যই ট্রাইকাসপিড কপাটিকা হবে। আর বাইকাসপিড কপাটিকা কোথায়? সেটা যদি বলতো যে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে কোনটি থাকে, তাহলে হতো কি বাইকাসপিড কপাটিকা। আর যেহেতু ডান অলিন্দ ও ডান নিলয়, তাহলে হবে কি ট্রাইকাসপিড কপাটিকা। আচ্ছা, আর রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন কোনটি? জমাট বাঁধানো ক্যালসিয়াম, প্রথম বিন, ফাইব্রিনোজেন, এগুলা। আচ্ছা, তো ওভারঅল ক্লাসটা করলাম, আশা করছি সবাই ক্লাসটা করো। আর নেক্সট কোন টপিক সম্পর্কে ক্লাস লাগবে বলল, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি রেগুলার ক্লাস দিতে থাকবো। এইগুলো টপিক সম্পর্কে আলোচনা করব, এবং যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসতে পারে, এরকম টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং এরকম শর্ট শর্ট ভিডিও দিব। আর হচ্ছে বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদেরকে জানাতে পারো। তো ভালো থেকো, আজকের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ।